আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রত্যেকেই তোমরা অনেক বেশি করে তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাচ্ছ, যাতে করে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলোতে তোমাদের অংশগ্রহণ করতে হবে সেই পরীক্ষাগুলোতে তোমরা যেন একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসটিতে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি আলোচনা করেছিলাম যে যদি কেউ মাছ চাষ করতে চায় তাহলে সেক্ষেত্রে একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কী হতে হবে, এবং পাশাপাশি আমরা আলোচনা করেছিলাম পুকুরের পানির অর্থাৎ মাছ চাষের ক্ষেত্রে দুই ধরনের যে গুণাবলী থাকা দরকার, একটি হচ্ছে ভৌত গুণাবলী এবং আরেকটি হচ্ছে রাসায়নিক গুণাবলী। সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আর আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পুকুরের প্রকারভেদ, অর্থাৎ তোমরা মাছ ভেদে তোমরা জানো মাছের বিভিন্ন প্রকার রয়েছে, মাছের বিভিন্ন জাত রয়েছে। তো জাত ভেদে মাছের পুকুরের প্রকারভেদ বিভিন্ন হয়ে থাকে এবং বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও পুকুরের ধরনটা বিভিন্ন রকম হয়ে থাকে। তো আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব যে পুকুরের প্রকারভেদ। তো প্রথমেই দেখো, পানির যে স্থায়িত্ব অর্থাৎ কত সময় ধরে পুকুরে পানি থাকে তার উপর ভিত্তি করে হচ্ছে দুই রকমের পুকুর। একটি হচ্ছে স্থায়ী বা বার্ষিক পুকুর, নাম শুনে বুঝতে পারছো যে এখানে সারা বছর তোমার হচ্ছে সারা বছরই এখানে পানি থাকবে, অর্থাৎ এখান থেকে পানি শুকিয়ে যাবে না কখনো। সেই পুকুরটিকে আমরা বলবো স্থায়ী বা বার্ষিক পুকুর। আর অস্থায়ী বা মৌসুমী পুকুর হচ্ছে যেটি হচ্ছে একটি নির্দিষ্ট সময় ধরো যে আমাদের বইতে যেটি দেওয়া আছে 3 থেকে 8 মাস পানি থাকবে, এবং একে সবসময় পানি ধরে রাখা যায় না, অর্থাৎ বছরে কোনো একটা সময় পানি এখান থেকে শুকিয়ে যায় এই পুকুর থেকে। এটিকে আমরা বলবো অস্থায়ী বা মৌসুমী পুকুর। তো স্থায়ী বা বার্ষিক পুকুরে দেখো যে আমরা যেই বৈশিষ্ট্য আমাদের আছে সেটা হচ্ছে যে এই পুকুরে যে মাছগুলো চাষ করা যায়, কার্প জাতীয় মাছ আমরা এখানে চাষ করব। কার্প জাতীয় মাছ সাথে গোলদা চিংড়ি চাষ করা যেতে পারে মিশ্র হিসাবে। আর আমাদের যেটি অস্থায়ী বা মৌসুমী পুকুর রয়েছে সেটিতে আমরা যে মাছগুলো চাষ করতে পারবো, দেখো তেলাপিয়া, শিং, মাগুর এই জাতীয় মাছ চাষ করা যায়। এবং স্থায়ী বা বার্ষিক পুকুরের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে এঁটেল বা দোআঁশ মাটির পুকুর থাকবে। আর অস্থায়ী বা মৌসুমী পুকুরগুলো থাকবে হচ্ছে আমাদের তেলাপিয়া, শিং এবং মাগুর। তেলাপিয়া, শিং, মাগুর এই ক্ষেত্রে আমাদের থাকবে হচ্ছে আমাদের অস্থায়ী বা মৌসুমী পুকুরগুলো। আর স্থায়ী বা বার্ষিক পুকুর থাকবে হচ্ছে কার্প জাতীয় মাছ, গলদা চিংড়ি এই জাতীয় মাছগুলো আমরা হচ্ছে এই পুকুরে চাষ করতে পারবো, এবং এই মাছগুলো হচ্ছে আমাদের মৌসুমী পুকুরে চাষ করতে পারবো। এবং মাটির এবং পুকুরের মধ্যে মাটির যে বৈশিষ্ট্য সেটিও কিন্তু ভিন্নতা রয়েছে। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে এঁটেল বা দোআঁশ মাটির পুকুর থাকবে। আর অস্থায়ী বা মৌসুমী পুকুরের ক্ষেত্রে যেটি থাকবে সেটা হচ্ছে আহ, আমাদের বেলে মাটির অর্থাৎ বালুর মাটির পরিমাণটা হচ্ছে অস্থায়ী বা মৌসুমী পুকুরে বেশি থাকবে। এরপর আমরা চলে যাই, দেখো চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ। মাছের পোনাকে বয়স বা দৈর্ঘ্য বিভিন্ন উপায়ে ভাগ করা যায়, যথা ডিম পোনা, প্রথমে ডিম থাকে, ডিম থেকে ফুটে যে পোনাটা বের হয় সেটা হচ্ছে ডিম পোনা। তারপর আরেকটু বড় হলে এটাকে আমরা বলবো রেণু পোনা। তবে আরও একটু বড় হলে অর্থাৎ আমার দৈর্ঘ্য আরেকটু বাড়লে সেটিকে আমরা বলবো ধানি পোনা, আঙ্গুলে বা চারা পোনা। তো দেখো ডিম ফোটার পরের অবস্থাকে ডিম পোনা বলে, বুঝতেই পারছো। এরপরে এদের পেটের নিচে একটি জাস্ট থলি থাকে, তোমরা ছবি দেখো, ছবি দেখলে বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের ছবির মধ্যে দেওয়া আছে ডিম পোনা, জাস্ট পেটের নিচে একটি থলি থাকবে ডিম পোনা। এরপরে আমরা বলতে পারবো যে থলি থাকা অবস্থা 2 থেকে 3 দিন এরা বাইরে থেকে কোনো খাদ্য গ্রহণ করে না। কুসুম থলি অর্থাৎ প্রথম যে থলি আছে এটি শেষ হয়ে যাওয়ার পর থলিটি যখন বডির সাথে বা শরীরের সাথে মিশে যাবে, সেই যাওয়ার পরবর্তী অবস্থাকে বলা হয় রেণুপনা। রেণুপনা আরও বড় হয়ে ধানের মতন আকার অর্থাৎ 2 বা 2 সেন্টিমিটার উপরে হলে একে ধানিপনা, এবং আঙ্গুলের মতো লম্বা অর্থাৎ 7 সেন্টিমিটার উপর হলে এটিকে আমরা বলবো আঙ্গুলে বা চারাপোনা। বিভিন্ন আকারের পোনা লালন পালনের প্রতিপালনের জন্য বিভিন্ন রকমের পরিবেশে পুকুর প্রয়োজন। নিম্নে এদের বর্ণনা দেওয়া হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো আমরা আগে বিভিন্ন প্রকার পোনাটা জেনে নিই আমাদের।
তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি পোনাকে বিভাগ করতে চাই তাহলে আমাদের এখানে পোনা, এই পোনার মধ্যে দেখো একটি হচ্ছে রেণু পোনা, একটি হচ্ছে ধানি পোনা এবং একটি হচ্ছে চারা পোনা। ধানের মতন, ধানের সাইজের মতন, ধানের আকারের মতন যখন পোনার সাইজ হবে সেটিকে আমরা বলবো ধানি পোনা, 2 থেকে 2 সেন্টিমিটার বেশি। এবং চারা পোনা হচ্ছে 7 সেন্টিমিটারের মতন হলে তখন আমরা এটিকে বলবো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটিকে বলবো হচ্ছে চারা পোনা। তো এটিকে আমরা বলবো 2 সেন্টিমিটারের নিচে যদি হয় সেটিকে আমরা বলতেছি শিক্ষার্থী বন্ধুরা রেণুপনা। যদি আমাদের 2 সেন্টিমিটার অথবা 2 সেন্টিমিটার থেকে বড় হয় সেটিকে আমরা বলবো হচ্ছে ধানিপনা। এবং আঙ্গুলের মতো সাইজ হলে, যদি আঙ্গুলের মতো সাইজ হয়ে যায়, আমাদের যে আঙ্গুল, হাতে যে আঙ্গুল, আঙ্গুলের মতো যে সাইজ হয়ে যায় সেটিকে আমরা বলবো চারাপোনা। এবং ধানিপনা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার থেকে বেশি এবং রেণুপনা হচ্ছে 2 সেন্টিমিটারের কম। তো এই হলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পোনার ক্লাস হিসেবে। এই বিভিন্ন প্রকারের পোনার উপর ভিত্তি করে আবার পুকুরের ভিন্নতা হয়ে থাকে, সেটি আমরা দেখবো। সেটা হচ্ছে আতুর বা নার্সারি পুকুর। যে পুকুরে রেণুপনা ছেড়ে ধানিপনা পর্যন্ত, অর্থাৎ রেণুপনা আমরা ছাড়বো, এই রেণুপনা ছাড়ার পরে ধানিপনা পর্যন্ত অর্থাৎ 2 সেন্টিমিটার অথবা 2 সেন্টিমিটার বড় যখন হবে, যেই পুকুরে ছাড়া হয় তাকে বলে আতুর বা নার্সারি পুকুর বলে। এখানে শতক প্রতি 50 থেকে 100 গ্রাম রেণুপনা ছেড়ে 15 থেকে 30 দিন চাষ করা হয়। এরপর হচ্ছে লালন পুকুর। দেখো, লালন পুকুরে, যেই পুকুরে ধানিপোনা ছেড়ে, অর্থাৎ এই যে আমাদের যে ধানিপোনা আছে সেই ধানিপোনা থেকে আমরা ছাড়বো সেখানে ছেড়ে চারা বা আঙ্গুল, অর্থাৎ পরবর্তী যে পোনার যে সাইজটি আছে সেই চারা বা আঙ্গুলে পোনা পর্যন্ত বড় করা হলে সেটিকে লালন পুকুর বলে। এবং লালন পুকুরের আয়তন 20 থেকে 100 শতক এবং গভীরতা 1.5 থেকে 2 মিটার পর্যন্ত হতে পারে। এই পুকুরে শতক প্রতি শতাংশে প্রায় 2,500 থেকে 4,000টি ধানিপোনা ছেড়ে 2 থেকে 4 মাস চাষ করা যায়। তার মানে বোঝা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের আতুর বা নার্সারি সেটি হচ্ছে স্বল্প সময়ের জন্য, মাত্র 1 মাসের মতন সেখানে আমরা রেণুপোনাকে রাখবো। ধানিপোনার মতন হয়ে গেলে, সাইজটি ধানিপোনার সাইজ হয়ে গেলেই সেটি আমরা ট্রান্সফর্ম করে আমরা নিয়ে যাব এরপরে এদেরকে লালন পুকুরে, এবং যেখানে এই ধানিপোনাগুলো 2 থেকে 3 মাস সেখানে থাকবে এবং প্রায় 7 সেন্টিমিটারের থেকে বেশি বড় হবে। এরপর আমাদের যেটি আছে সেটি হচ্ছে মজুদ পুকুর। এটি মাছ চাষের প্রধান পুকুর, অর্থাৎ যে পুকুরে ধানি বা চারা, মূলত চারা পোনা ছেড়ে বড় মাছে পরিণত হয়, এটিকে আমরা মজুদ পুকুর বলি। এর আয়তন 30 শতকের উপরে এবং গভীরতা 2 থেকে 3 মিটার হয়ে থাকে। এখানে সাধারণত 1 বছরের উপরে মাছ লালন না করাই ভালো, কারণ খাদ্য দিলেও এ সময় পর, অর্থাৎ 1 বছরের বেশি সময়ের পরও যদি আমরা খাবার দিতে থাকি তাহলে খাদ্য দিলেও এই সময় মাছের বৃদ্ধির হার কম হয়। এছাড়া আয়তনের উপর ভিত্তি করেও পুকুরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন আয়তনের উপর, অর্থাৎ আমার কতটুকু দৈর্ঘ্য বা কত দিকে আমার চারপাশে যে আয়তন আছে সেটির উপর ভিত্তি করেও আমরা পুকুরকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। এর মধ্যে মিনি পুকুর বা ছোট পুকুর, সেটি হচ্ছে 1 থেকে 5 শতক, মাঝারি পুকুর হচ্ছে 10 থেকে 30 শতক এবং বড় পুকুর হচ্ছে 30 শতকের উপরে। তো আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, যে আয়তনের উপর ভিত্তি করে আমরা যদি বলি, তো দেখো আয়তনের উপর ভিত্তি করে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে মিনি পুকুর, অথবা এটাকে আমরা বলতে পারি ছোট পুকুর। এরপর আমরা এটাকে বলবো হচ্ছে মাঝারি পুকুর, এবং সবশেষে যে রয়েছে সেটা হচ্ছে বড় পুকুর। তো ছোট পুকুরের আয়তন হবে আমাদের শিক্ষার্থী বন্ধুরা 1 থেকে 5 শতক,
এরপর আমাদের যে মাঝারি পুকুর রয়েছে সেটি হবে 10 থেকে 30 শতক, এবং বড় পুকুর রয়েছে আমাদের 30 শতকের উপরে। তো এই হলো আমাদের, দেখো আমাদের আয়তনের উপর ভিত্তি করে যদি একদম 1 থেকে 5 শতক, এটিকে আমরা তখন ছোট পুকুরের মধ্যে অন্তর্ভুক্ত করব, এবং এটি যদি আরেকটু বড় হয় 10 থেকে 30 শতক হয়, সেটি আমরা হবে মাঝারি, এবং বড় পুকুর হবে আমাদের 30 শতকের উপরে। এরপরে আমরা চলে যাচ্ছি পুকুরের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করার জন্য। দেখো পুকুরের পানির বিভিন্ন গভীরতা ভেদে তাপমাত্রা, অক্সিজেন এবং প্লাঙ্কটনের তারতম্য ঘটে। পুকুরের বিচরণকারী বিভিন্ন মাছ ভিন্ন ভিন্ন গভীরতায় থাকে এবং খাদ্য গ্রহণ করে। এইসব তারতম্য অনুযায়ী পুকুরকে 3টি স্তরে ভাগ করা যায়। 1 হচ্ছে উপরের স্তর, 2 হচ্ছে মধ্য স্তর, এবং 3 হচ্ছে নিচের স্তর। আমরা সেটি এখন আস্তে আস্তে আলোচনা করব যে কি কি স্তর রয়েছে। তো পুকুরের স্তর, এটিকে আমরা পুকুরের আয়তনের মতো 3টি ভাগে ভাগ করতে পারি পুকুরের স্তরকে। সবচেয়ে উপরে যে স্তরটি রয়েছে সেটিকে আমরা বলবো উপরের স্তর বা উপরিভাগ। মধ্যভাগ এবং তলদেশ, এক একটি বৈশিষ্ট্য রয়েছে। তো চলো জেনে জানিক আমাদের উপরের স্তর বা উপরিভাগে কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো পুকুরের উপরের স্তর যেহেতু বাতাসের সংস্পর্শে থাকে, অর্থাৎ এটা যেন উপরের দিকে থাকে, যার ফলে আমাদের বায়ুমণ্ডলের যে বাতাসটি আছে সেই বাতাসের সংস্পর্শে থাকে, তাই এই স্তরে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। আর অক্সিজেনের পরিমাণ বেশি থাকা মানে হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারছো যে পুকুর উপর স্তরেও ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি থাকে, যা মাছের খাদ্য। এই স্তরে সরপুঁটি, কাতলা, সিলভার কাপ, বিঘেট কাপ ও খাদ্য গ্রহণ করে থাকে। অর্থাৎ আমরা যদি বলি এই তাহলে আমাদের সরপুঁটি, কোন কোন মাছ আমাদের সাধারণত আমরা উপরে ভাগে থেকে খাবার সংগ্রহ করে, সরপুঁটি, কাতলা, এবং আমরা আরেকটা যেটি বলতে পারি সিলভার কাপ। সিলভার কাপ। এবং দেখো তাহলে এই উপরিভাগের বৈশিষ্ট্য হচ্ছে একদম এটি সবচেয়ে উপরে যে স্তরটি থাকে সেটিকে আমরা উপরিভাগ বলতেছি, এবং এই স্তরটি যেহেতু সবচেয়ে উপরে থাকে, যার ফলে বায়ুমণ্ডল অক্সিজেন সংস্পর্শে আসা সংস্পর্শে সবচেয়ে বেশি থাকে, এবং সংস্পর্শে বেশি থাকার কারণে এখানে অক্সিজেনের পরিমাণটাও বেশি। এবং এই উপরিভাগে আমরা সরপুঁটি, কাতলা এবং সিলভার কাপ এই জাতীয় মাছ আমরা চাষ করতে পারবো, এবং রুই মাছ আমরা চাষ করে থাকি হচ্ছে মধ্যভাগটায়। এবং সেখানকার বৈশিষ্ট্য দেখো, এই স্তরে তাপমাত্রা এবং দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ উপরের স্তর অর্থাৎ এই উপরিভাগ থেকে কম থাকে। এই স্তরে জু প্লাঙ্কটন থাকে, তবে ফাইটোপ্লাঙ্কটনও থাকতে পারে। অর্থাৎ জু প্লাঙ্কটন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি মধ্যভাগে, আর রুই মাছ এই স্তরে থাকে এবং খাদ্য গ্রহণ করে। এরপর আমাদের হচ্ছে তলদেশ। দেখো তলদেশে স্তরে সবচেয়ে অক্সিজেন এবং তাপমাত্রা সবচাইতে কম। পুকুরের তলদেশে থাকে কি কি, দেখো জু প্লাঙ্কটন, কীটপতঙ্গের লার্ভা থাকে, অর্থাৎ ডিম ফুটার পরে যেটি থাকে, ডিম ফুটে যেটি হয় সেটিকে আমরা শিক্ষার্থী বন্ধুরা বলি লার্ভা, কীটপতঙ্গের লার্ভা। সে জৈব আবর্জনা এবং কেঁচো, শামুক ইত্যাদি পাওয়া যায়। মৃগের কালবাউস, কার্পিও বা কমন কার্প, চিংড়ি, পাঙ্গাস, শিং, মাগুর এই স্তরে বসবাস করে এবং খাদ্য গ্রহণ করে। আর কিছু মাছ আছে যারা পুকুরের সকল স্তরে বিচরণ করে, যেমন তেলাপিয়া। অন্যদিকে গ্রাস কাপ পুকুরের উপরে, পাড়ে বা তলে জন্ম বিভিন্ন সবুজ খাদ্য হিসাবে গ্রহণ করে। তো এটা ছিল শিক্ষার্থী বন্ধুরা এই পুকুর স্তর সম্পর্কিত আলোচনা। তো তলদেশের মধ্যে আমরা যেটা জানতে পারলাম, এখানে অক্সিজেন ও তাপমাত্রা এই উপরের স্তর, উপরিভাগ বা মধ্যভাগ দুটি থেকে এই অক্সিজেন এবং তাপমাত্রা সবচাইতে কম থাকে হচ্ছে আমাদের, যেহেতু এটা পুকুরের সবচেয়ে নিচে থাকে, যেন সবচাইতে কম থাকে এখানে অক্সিজেন এবং তাপমাত্রা। এবং এখানে আমরা যে মাছগুলো চাষ করব সাধারণত মৃগেল,
চিংড়ি, পাঙ্গাস এই জাতীয় মাছ সাধারণত এইখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা চাষাবাদ করতে পারি। আর লাস্টে যেটি বলা হলো যে কিছু কিছু মাছ, যেমন আমরা দেখো এখানে লিখেছি সরপুঁটি রয়েছে, আবার এছাড়া কিছু মাছ রয়েছে, এখানে তেলাপিয়ার কথা বলা হয়েছে যে তেলাপিয়া মাছ এটি পুকুরের যে কোনো স্তর থেকে শিক্ষার্থী বন্ধুরা তারা খাবার গ্রহণ করতে পারে, তাদের কোনো সমস্যা হয় না, যে কোনো লেভেল থেকেই। আর এছাড়া আমরা দেখলাম যে বিভিন্ন স্তর অনুযায়ী, পুকুরের বিভিন্ন স্তর অনুযায়ী যে উপরিভাগে নির্দিষ্ট কিছু মাছ রয়েছে যারা উপরিভাগ থেকে খাবার সংগ্রহ করে, আর কিছু মাছ রয়েছে রুই যেমন বলা আছে সেটি মধ্যভাগ থেকে খাবার গ্রহণ করে, এবং তলদেশেও মৃগেল, চিংড়ি, পাঙ্গাস, শিং এই জাতীয় মাছগুলো পুকুরের তলদেশ থেকে তারা খাবার সংগ্রহ করে। এবং এখানকার এক এক স্তরে এক এক রকমের প্লাঙ্কটনের পাদাক্ষ বা পরিমাণও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বেশি থাকে। যেমন আমরা যদি বলি উপরিভাগের হচ্ছে আমরা যদি বলি এখানে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ সবচেয়ে বেশি, অন্যদিকে পুকুরের তলদেশে জু প্লাঙ্কটন অর্থাৎ প্রাণীকণার পরিমাণটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তলদেশে, পুকুরের তলদেশে সবচেয়ে বেশি থাকে। তো আমরা, এবং এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটিকে আরো ভালোভাবে বোঝানোর জন্য তোমাদের বইতে একটি ছবি দেওয়া আছে। দেখো পুকুরের বিভিন্ন স্তর, শুধু ছবি না এখানে, এবং পুকুরের বিভিন্ন স্তরে কোন মাছ থাকে, তারা কিভাবে খাবার সংগ্রহ করে, কোন কোন উপাদান থেকে, যে উদ্ভিদ কণা বা প্রাণী কণা অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন এটিকে সহ কিন্তু এই ছবিটি দেখানো হয়েছে। সো তোমরা ছবিটি সবাই ভালোভাবে লক্ষ্য করো, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা পুকুরের বিভিন্ন স্তর সম্পর্কে এবং এই বিভিন্ন স্তরে যে মাছগুলো রয়েছে সেটি সম্পর্কে তোমরা বেশ ভালো একটি ধারণা পাবে। ওকে, আমরা এরপর পরবর্তী পৃষ্ঠে চলে যাচ্ছি। আমাদের আজকে শেষে সবশেষ যেটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায়, অর্থাৎ পুকুরের মধ্যে যে বিভিন্ন রকম জীব বসবাস করে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো অবস্থান ও বাসস্থানের উপর ভিত্তি করে পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায় বা জীবকুলকে 4 ভাগে ভাগ করা যায়। তো এর প্রথমটাই হচ্ছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে প্লাঙ্কটন, সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। প্লাঙ্কটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জব। এরা 2 প্রকার, ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদকণা, জুওপ্লাঙ্কটন বা প্রাণীকণা। অর্থাৎ এই প্লাঙ্কটনই কিন্তু হচ্ছে উদ্ভিদের সবচেয়ে বেশি, মানে আমরা যদি বলি প্রাকৃতিক খাদ্যের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকে এই ফাইটোপ্লাঙ্কটন। এবং মাছ কিন্তু সাধারণভাবে এই ফাইটোপ্লাঙ্কটন প্রাকৃতিকভাবে খাদ্যের মধ্যেই প্রধানত এই ফাইটোপ্লাঙ্কটনের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। তো এটি আমরা 2টি উৎস থেকে পেয়ে থাকি, একটি হচ্ছে উদ্ভিদ থেকে, সেটিকে আমরা উদ্ভিদকণা বলি, আর একটি হচ্ছে প্রাণী উৎস, যেটিকে আমাদের জুওপ্লাঙ্কটন বা প্রাণী কণা বলা হয়ে থাকে। তো আমরা সেগুলোর একটি উদাহরণ এখানে লিখে আমরা আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা। প্লাঙ্কটন উদ্ভিদকণা বা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। আর অন্যদিকে রয়েছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা জুওপ্লাঙ্কটন। বা প্রাণীকণা। তো উদ্ভিদকণার মধ্যে আমাদের যেটি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সেটির জন্য আমরা বলি ক্লোরেলা। এরপর রয়েছে আমাদের অ্যানাবেনা। এগুলো সবগুলো হচ্ছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা ফাইটোপ্লাঙ্কটনের নাম। এমন রয়েছে মাইক্রোসিস্টিস। এরপর হচ্ছে জুওপ্লাঙ্কটন অথবা প্রাণীকণা, এর মধ্যে যেটি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে
ড্যাফনিয়া, কপিপট এবং রয়েছে রোটিফার। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের প্লাঙ্কটন, অর্থাৎ প্লাঙ্কটন হচ্ছে আমরা যেটি বললাম যে হচ্ছে জানুবীক্ষণী ছোট ছোট, খুব ছোট ছোট কণা, যেটি আমরা মাছের প্রাকৃতিক খাদ্য উৎস হিসাবে যেটি ব্যবহার হয়ে থাকে, এইটিকে আমরা বলে হচ্ছে প্লাঙ্কটন। এবং এটিকে দুটি ভাগে ভাগ করা, একটা হচ্ছে উদ্ভিদ কণা, যেটা হচ্ছে উদ্ভিদজাত উৎস, আর একটা হচ্ছে পানি কণা। এবং এর উদাহরণ দেখো এখানে লেখা আছে, একটা হচ্ছে ক্লোরা, অ্যানাবেনা এবং মাইক্রোসিস্টি। আর অন্যদিকে আমরা যদি জুও প্লাঙ্কটন অর্থাৎ পানি কণা বলি, সেটির উদাহরণ হচ্ছে ড্যাফনিনা, কপিপট এবং রোটিফার। এবং পরীক্ষার মধ্যে তোমাদের যে বোর্ড পরীক্ষা আছে সেটিতে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা প্রায় কোশ্চেন এভাবে চলে আসে নৈবেদিক প্রশ্নে, যে নিচের কোনটি জুও প্লাঙ্কটনের উদাহরণ বা নিচের কোনটি ফাইটো প্লাঙ্কটন অথবা উদ্ভিদ কণার উদাহরণ, এরকম কিন্তু প্রশ্ন চলে আসে। তো অবশ্যই তোমাদের এই উদাহরণগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো আশা করি তোমরা এটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তো দেখো আমাদের এখানে প্লাঙ্কটনের কথা যেখানে বলা আছে যে পানির রং সবুজ বা সবুজ দাগ থাকলে বুঝতে হবে, অর্থাৎ পানির রং যদি সবুজ থাকে তার মানে বোঝা যাবে এখানে যথেষ্ট পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন আছে। আর পানির রং যদি বাদামি সবুজ হয়, লালচে সবুজ বা হলদে সবুজ থাকলে বুঝবে যে ফাইটোপ্লাঙ্কটনের পাশাপাশি পুকুরের জো প্লাঙ্কটনের উপাদানও ভালো। পুকুরের প্লাঙ্কটন উৎপাদনের জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করে নিয়মিত সার ব্যবহার করতে হবে, কারণ সার থাকলে এটি হচ্ছে যে গ্রোথ বা উপাদান বেশি পাবে, কারণ যেহেতু সারের মধ্যে অনেক পুষ্টি উপাদান রয়েছে, যে পুষ্টি উপাদানগুলো এই ফাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধিতে সাহায্য করবে। তো সার হিসাবে জৈব এবং অজৈব দু ধরনের সারই ব্যবহার করা, জৈব সারও ব্যবহার করা যায়, আবার বাজার থেকে যে অজৈব যে সার আছে সেটিও ব্যবহার করা যায়। এরপরে রয়েছে দেখো সাঁতারু বা নেকটন, এরা এই উপাদানের মধ্যে রয়েছে, দেখো জীব সম্প্রদায়ের মধ্যে রয়েছে, এরা মুক্তভাবে সাঁতার কাটতে পারে, এরা সমস্ত পানিতে চড়ে বেড়ায় এবং খাদ্য খুঁজে খায়, যেমন মাছ, ব্যাঙ ইত্যাদি। অবশ্য এদের ডিম বা লার্ভার বৈশিষ্ট্য প্লাঙ্কটনের মতন। বুঝতেই পারতেছো, অর্থাৎ সাঁতারও মানে হচ্ছে এরা পানির মধ্যে মুক্তভাবে সাঁতার কাটতে পারে, যার উদাহরণ দেওয়া আছে যে হচ্ছে যে মাছ এবং ব্যাঙ। এরপর আছে তলবাসী বা একদম তলে যারা থাকে, তলবাসী বা ব্যান্থস। পুকুরের তলদেশে কাদার উপরে বা ভিতরে যে জীব থাকে তাদেরকে তলবাসী বা ব্যান্থস বলে, যেমন পচনকারী ব্যাকটেরিয়া, শামুক, ঝিনুক ইত্যাদি। তলবাসী পানি পুকুরের তলা থেকে প্লাঙ্কটনের পুষ্টি উপাদান নাইট্রোজেন ও ফসফরাস মুক্ত রাখতে সাহায্য করে থাকে। ফলে পানিতে প্লাঙ্কটনের পুষ্টি উপাদান বাড়ে, যা মাছ চাষের জন্য ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসটা একটু তোমাদের লিখতে হবে যে আমাদের পুকুরের তলদেশে কি কি উপাদান থাকে। তলবাসী বা ব্যান্থস, তো এর মধ্যে দেখো কি কি রয়েছে, পচনকারী ব্যাকটেরিয়া রয়েছে, পচনকারী ব্যাকটেরিয়া, এছাড়া রয়েছে শামুক, এছাড়া রয়েছে ব্যাকটেরিয়া। শামুক যে অর্থাৎ একদম পুকুরের যে তলদেশ সেখানে এই পানিগুলো থাকে, এই পানিগুলোকে পাওয়া যায়, যা পচনকারী ব্যাকটেরিয়া, শামুক, ঝিনুক। এদের যে কাজগুলো, এই যে ব্যাকটেরিয়াগুলো বা শামুক ঝিনুক রয়েছে, এই পুকুরের তলা থেকে প্লাঙ্কটনের পুষ্টি উপাদান, প্লাঙ্কটন মানে বুঝতে পেরেছো যে আমাদের উদ্ভিদ পানি কণা, এর পুষ্টি নাইট্রোজেন এবং ফসফরাসকে মুক্ত করতে সাহায্য করে, ফলে পানিতে পুষ্টি উপাদান যা মাছ চাষের জন্য অবশ্যই ভালো। তার মানে হচ্ছে যে আমাদের এই যে ব্যান্থস বা তলবাসী যেগুলো আছে এদের উপস্থিতি থাকা অবশ্যই বাঞ্ছনীয়, এবং এটি থাকলে অবশ্যই মাছের বৃদ্ধিতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করে। এরপর আমরা লাস্টে চলে যাচ্ছি জলজ উদ্ভিদ। এই জলজ বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ রয়েছে, দেখো শ্যাওলা, ভাসমান উদ্ভিদ, নির্গমশীল উদ্ভিদ, নিমজ্জিত বা ডুবন্ত এবং লতানো উদ্ভিদ। নাম দেখি তোমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারতেছো এটি কিসের অন্তর্ভুক্ত জলজ উদ্ভিদগুলো।
তো আমরা একটি চার্টের মাধ্যমে আমরা শিখে ফেলি শিক্ষার্থী বন্ধুরা যে জলজ উদ্ভিদ, এটিকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। তো প্রথমেই রয়েছে শিক্ষার্থী বন্ধুরা শ্যাওলা জাতীয় উদ্ভিদ, এর উদাহরণ রয়েছে স্পাইরো গায়রা। দেখো শ্যাওলা সম্পর্কে কি বলা আছে যে অগভীর পুকুরের তলদেশে বা পুকুরের পাড়ে বিভিন্ন রকমের শ্যাওলা জমে, একদম অগভীর পুকুরের মানে যদি পুকুরের উচ্চতাটা অনেক বেশি না হয়ে থাকে সেক্ষেত্রে অগভীর পুকুরের তলদেশে বা পুকুর পাড়ে বিভিন্ন রকম শ্যাওলা জন্মায়, এর উদাহরণ হচ্ছে স্পাইরোগেরা। এরপর ভাসমান উদ্ভিদ, ভাসমান শব্দের অর্থই বুঝতে পারছো যে এই ধরনের উদ্ভিদগুলো পানির মধ্যে ভাসতে থাকবে। দেখো যে সকল উদ্ভিদ পানিতে ভেসে থাকে এদের মূল পানিতে আটকানো থাকে, অর্থাৎ মূলটি পানির মধ্যেই ভাসতে থাকে, এটি মাটির সাথে সংযুক্ত থাকে না। এই ভাসমান উদ্ভিদের বৈশিষ্ট্য যদি আমরা দেখি সেগুলোর মধ্যে রয়েছে কচুরিপানা, টোপা পানা এবং খুদিপানা। দেখো ভাসমান উদ্ভিদের মধ্যে রয়েছে দেখো কচুরিপানা, টোপা পানা এবং খুদিপানা। আশা করি তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো তারা অবশ্যই এই ধরনের বিভিন্ন রকম পানার সাথে পরিচিত আছে, এবং তোমরা এই গাছগুলোকে ধরলেই তোমরা দেখবা যে এদের যে রুটগুলি বা শিকড়গুলি এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা মাটির সাথে সংযুক্ত থাকে না, এগুলা পানির মধ্যেই ভাসতে থাকে এবং পানির স্রোত যেদিকে থাকে সেদিকেই এই কচুরিপানা বা টোপা পানা বা খুদিপানা এগুলো ভাসতে থাকে। এরপর রয়েছে নির্গমশীল উদ্ভিদ। এই সকল উদ্ভিদের শিকড় পানির নিচে মাটিতে থাকে, কিন্তু পাতা বা কাণ্ড উপরের অংশ বা শুধু পাতা পানির উপরে দাঁড়িয়ে থাকে বা ভেসে থাকে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের যদি বলি আমাদের নিমজ্জিত যে উদ্ভিদ রয়েছে, নিমজ্জিত উদ্ভিদ এবং ভাসমান এই দুটো মাঝখানে, অর্থাৎ এদের শিকড়টি মাটির সাথে লেগে থাকবে বাট কাণ্ড বা পাতা এটি পানির মধ্যে ভেসে থাকবে, এই ধরনের উদ্ভিদকে আমরা বলতেছি নির্গমশীল উদ্ভিদ। এগুলোর উদাহরণ রয়েছে শাপলা, পানি ফল, আড়াইল। আর নিমজ্জিত অর্থ বুঝতেই পারতেছে শিক্ষার্থী বন্ধুরা, যেটা একদম পুরোপুরি ডুবে থাকবে, অর্থাৎ শ্যাওলা হচ্ছে অগভীর পুকুরে জন্মায়, এরপর ভাসমান এরা ভেসে থাকবে, এদের শিকড় মাটির সাথে সংযুক্ত থাকবে না। আর নির্গমশীল হবে নিমজ্জিত এবং ভাসমানের মাঝামাঝি অবস্থা, অর্থাৎ শিকড় যদিও মাটির সাথে লেগে থাকবে বাট কাণ্ড বা পাতার অংশটা পানির মধ্যে ভেসে থাকবে। আর নিমজ্জিত উদ্ভিদ যেটা হচ্ছে পুরোপুরি পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে। এর মধ্যে দেখো দেওয়া আছে হচ্ছে কাটা ঝাঁঝি, পাতা ঝাঁঝি উদ্ভিদ রয়েছে যারা নিমজ্জিত উদ্ভিদের মধ্যে অন্তর্ভুক্ত। এবং সর্বশেষ হচ্ছে লতানো উদ্ভিদ, এরা শিকড়ে এদের শিকড় পুকুরের পাড়ে আটকানো থাকে এবং কাণ্ড পাতা পানিতে ছড়িয়ে থাকে। তারা হেলেঞ্চা, কলমিলতা, মালঞ্চা এগুলোর সাথে অবশ্যই তোমরা পরিচিত আছো। পুকুরের পাড়ে গেলে, পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকলে তোমরা এই লতানো উদ্ভিদগুলো দেখতে পারবে। মালঞ্চ। তো শিক্ষার্থী বন্ধুরা এটি ছিল আমাদের এই পুকুরের মধ্যে যে জীবন্ত বা যে জীব সম্প্রদায় থাকে তার আলোচনা।
যে আমরা সর্বশেষ আলোচনা যেটি করলাম সেটা হচ্ছে জলজ উদ্ভিদ। এখানে 5 রকমের জলজ উদ্ভিদ দেখা যায়। একটা হচ্ছে শ্যাওলা ও গভীর পুকুরের মধ্যে, স্বল্প গভীর বিশিষ্ট পুকুরের মধ্যে দেখা যায়। তার একটি উদাহরণ হচ্ছে স্পাইরোগেরা। এরপর রয়েছে ভাসমান উদ্ভিদ, যেটি রুট সহ শিকড় সহ পানির মধ্যে ভাসতে থাকে, যেমন কচুরি পানা, টোপা পানা এবং খুদি পানা। এরপর রয়েছে নির্গমশীল উদ্ভিদ। এই উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পানি ফল, শুষ্নি শাক এবং আড়াল, যেটি হচ্ছে যাদের শিকড় মাটির সাথে সংযুক্ত থাকলেও কাণ্ড বা পাতার বেশ কিছু অংশ পানির মধ্যে ভাসতে থাকে। আর নিমজ্জিত উদ্ভিদ সম্পূর্ণ পানির মধ্যে ডুবে থাকে, যেমন কাটা ঝাঁঝি, পাতাজালি, নাদাস রয়েছে। এরপরে রয়েছে আমাদের লতানো উদ্ভিদ, অর্থাৎ এটি পুকুরের পানি লতানো বা পাতা পানির মধ্যে লতানো অবস্থায় বিছিয়ে থাকে, পানির মধ্যে ভাসতে থাকে। এদের উদাহরণ হচ্ছে হেলেঞ্চা, কলমিলতা এবং মালঞ্চ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, আমার এই আজকে আমি ক্লাসের মধ্যে যে আলোচনাগুলো করলাম অবশ্যই এটি তোমাদের জন্য অনেক বেশি উপকার এবং সহায়ক হবে। এবং আমার যে অনুরোধ তোমাদের প্রতি, তোমরা এখন বাসায় গিয়ে একটু যদি আজকের পড়াটি যে আজকে শিখে ফেলো এবং নিয়মিত যদি এর অনুসরণ করতে থাকো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের যে পরবর্তী যে পরীক্ষা রয়েছে সেটাতে অবশ্যই ভালো ফলাফল করতে সক্ষম হবে। তো আগামী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।